জামাত ইসলাম যে দলটি আপনি যে অপরাধে বাংলাদেশ আওয়ামী লীগকে নির্বাচন থেকে দূরে সরিয়ে রেখেছেন সেটি হচ্ছে যে গণহত্যা এবং প্রায় 10,000 মানুষের অঙ্গহানি কিংবা একটি অভ্যুত্থানে তাদেরকে আপনি পরাজিত করেছেন। সো একই অপরাধে অভিযুক্ত কিন্তু জামায়াতে ইসলাম মহান মুক্তিযুদ্ধে তাদের যে ভূমিকা জামাত সেই কি ভূমিকা মুক্তিযুদ্ধের সময় গণহত্যা করেছে? জামাত মুক্তিযুদ্ধে গণহত্যা করেছে? গণহত্যা কোথায় করে নাই তো। জামাত না কি না গণহত্যা করেছে? তারাও তো যুদ্ধ অপরাধের সঙ্গে তারা জড়িত, তারাও কিন্তু যুদ্ধ অপরাধের সঙ্গে জড়িত। যুদ্ধাপরাধের সঙ্গে জড়িত তারা তারা তো সেটা স্বীকার করেছে যে তারা তখন বাংলাদেশ চায় নাই, পাকিস্তানের সাথে থাকতে চেয়েছে, কারণ তাদের বক্তব্য ছিল যে তখন বাংলাদেশ পাকিস্তান থেকে আলাদা হলে পুরোপুরি ভারতের নিয়ন্ত্রণে চলে যাবে। 54 বছর তো বাংলাদেশ ভারতের আধিপত্যবাদ থেকে মুক্ত হতে পারে নাই। তো জামাত কোথায় ভুল বলেছে? নির্বাচন অংশগ্রহণ করা সত্যি কঠিন হয়ে যাবে, কারণ আপনি তো জানেন যে ইতিমধ্যেই বাংলাদেশের অন্যতম বৃহত্তম একটি রাজনৈতিক দল যাকে নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখা হয়েছে, যাদের উপর রাজনৈতিক একটি নিষেধাজ্ঞা, একটি স্থিতি আপাতত একটি নিষেধাজ্ঞা জারি করা আছে। সো বৃহৎ একটি রাজনৈতিক দলকে বাদ দিয়ে আপনি বাংলাদেশে এমনিতেই একটি নির্বাচন অনুষ্ঠানের উদ্যোগ নিয়েছেন, এটি এমনিতেই সবচেয়ে বড় একটি চ্যালেঞ্জ। আমরা যে মানদণ্ডের কথা বলি যে অংশগ্রহণমূলক নির্বাচন, ইনক্লুসিভ ইলেকশন, সেখানে বাংলাদেশ আওয়ামী লীগের মতো একটি দল যেহেতু নির্বাচনে নেই, এটি একটি বড় চ্যালেঞ্জ নির্বাচন কমিশনের জন্য যে এত বৃহৎ একটা জনগোষ্ঠীকে আপনি বাদ দিয়ে একটি নির্বাচন করছেন, কি পরিমাণ নির্বাচনের পার্টিসিপেশন হবে। সো যাক, আমি শেষ করছি, শেষ কথা বলে, সেটি হচ্ছে যে আমি বলতে চাই জনাব যে ইয়ার খান, আওয়ামী লীগকে বাদ দিয়ে যেটা নির্বাচন হচ্ছে, আওয়ামী লীগের কার্যক্রমের কারণে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, বা তারা অতীতে যে কাজ করেছে, বিশেষ করে 5 আগস্টের আন্দোলনের আগে যেভাবে গণহত্যা করেছে, তো আগামী নির্বাচনে কি আসলে মনে করেন যে জনগণ এরকম একটা ফ্যাসিস্ট দলকে চাইবে, বা জনগণ অনুভব করবে যে এই দলটা নির্বাচনে থাকলে ভালো হতো, বা নির্বাচনে নেই? এটা তো আপনার জনগণের উপরে ছেড়ে দেওয়া উচিত ছিল। দেখুন, আমি আবারও আপনাকে বলছি, অন্যভাবে নেওয়ার কিছু নাই। আমি আবারও বলছি যে বাংলাদেশ আওয়ামী লীগের সঙ্গে যারা, যে দেখুন, আমি এই দলটির সঙ্গে যারা জড়িত ছিলেন কিংবা এখনো আছেন, যারা অন্যায় করেছেন, যারা অবিচার করেছেন, যারা দুর্নীতি করেছেন, যারা গুম খুন হত্যা করেছেন, যারা এই এই 1400 আমাদের সন্তানকে হত্যা করেছেন, কিংবা যাদের অঙ্গহানি হয়েছে, যারা এই প্রক্রিয়ার সঙ্গে জড়িত আছেন, আপনি তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসুন। আমরা তো কেউ মানা করি নাই, কিন্তু আপনি একতরফা ভাবে এত বৃহৎ একটি রাজনৈতিক দল যেখানে জনসংখ্যার, আমি বলবো যে অর্ধেক জনগোষ্ঠী এই দলটির সঙ্গে সম্পৃক্ত, আপনি সেই দলের সিদ্ধান্ত আপনি এককভাবে নিতে পারেন না। আপনি সেটি তো নির্বাচনের মাধ্যমে আপনি আপনি যাচাই করতে পারতেন যে জনগণ এই দলটিকে আসলে চায় কি চায় না। আপনি তো বলতে পারতেন যে ঠিক আছে, এটা রাষ্ট্র, যারা যারা অন্তর্বর্তী সরকার, তারা বলতে পারতেন যে ঠিক আছে, এই দলের যারা একদমই ক্লিন ইমেজের আছেন, অন্ততপক্ষে তাদেরকে অন্তত নির্বাচন করার সুযোগ দেওয়া উচিত ছিল। আপনি আরেকজনের অপরাধে আছে, আমার অপরাধে আপনি কেন সাজা ভোগ করবেন? বাংলাদেশ আওয়ামী লীগের কোটি কোটি কর্মী আছে যারা একদমই সহজ সরল জীবন যাপন করে আছে, যাদের জীবনে আপনি বিন্দু পরিমাণ কোনো দুর্নীতি খুঁজে পাবেন না। এখন আপনি উদরপিণ্ডি ভুদরগারে চাপাবেন, কেউ যাবে, ওই যে বলে যে কেউ যায় মানে পাপে, কেউ যায় তাপে, আপনি গণহারে একটা দলকে আপনি নিষেধ করবেন। তাহলে আপনি বলুন যে আওয়ামী লীগে তো একই কাজ করেছিল জামাতে ইসলামের প্রতি, জামাতে ইসলামকে কিন্তু এইভাবেই নিষিদ্ধ করা হয়েছিল। আপনার মনে আছে, আপনার টকশোতে আমরা কঠিন ভাষায় তখন প্রতিবাদ করেছিলাম, একটি রাজনৈতিক দলকে কখনোই ব্যান করা যায় না। আপনি আমি অপরাধ করেছি, বাংলাদেশে প্রচলিত আইনি ব্যবস্থা আছে, আপনি আমাকে বিচারের আওতায় নিয়ে আসুন, কিন্তু আমার অন্যায়ের কারণে, আমার অপরাধের জন্য আপনি আমার দলকে তো ব্যান করতে পারেন না। যারা এই প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত, যারা জড়িত, আপনি তাদেরকে বিচারে কাঠগড়ায় দাঁড় করান। যারা পালিয়েছে কিংবা যারা পলাতক আছে, আপনি তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসুন, তাদের বিচার প্রক্রিয়া সম্পন্ন করুন, তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসুন। কিন্তু আপনি গণহারে বাংলাদেশের অর্ধেক জনগোষ্ঠী যারা এই দলটির সঙ্গে সম্পৃক্ত, আপনি তাদেরকে বাদ দিয়ে আপনি একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচনের কথা বলছেন। এটি আমার মনে হয় যে, আমার কাছে মনে হচ্ছে এটা কোনোভাবেই সম্ভব নয়। যে কারণে আপনি লক্ষ্য করে দেখবেন যে আর মাত্র 12 থেকে 13 দিন বাকি আছে নির্বাচনের। জনগণের মাঝে আপনি গিয়ে দেখুন 1% আগ্রহ নেই নির্বাচন নিয়ে। আমি আজকে আপনার এখানে টক শোতে আসবো বলে, আমি কথাগুলো বলবো বলে, আমি আজকে বিকাল 5টা থেকে আমি 4-5টি জায়গা আমি ঘুরে আসছি, যে সাধারণ জনগণ কি ভাবছে। সাধারণ জনগণের কথা হচ্ছে যে নির্বাচন তো একতরফাই হচ্ছে, তারা জানে কে কোন আসনে পাশ করবে। তো এরকম যদি হয়, তাহলে আপনি আমাকে বলেন যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
আর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্যে পার্থক্য কোথায়? লোকজন জানে যে এই আসনে এই দলের প্রার্থীর আসলে দ্বাদশ জাতীয় গ্রহণযোগ্যতা নির্বাচন এবং ত্রয়োদশ জাতীয় নির্বাচনের মধ্যে তো অবশ্যই পার্থক্য রয়েছে, কারণ দ্বাদশ জাতীয় নির্বাচনটা ছিল ডামি নির্বাচন, এটা তো ডামি নির্বাচন হচ্ছে না। ত্রয়োদশ জাতীয় ঠিক আছে, নির্বাচন ডামি হবে। দামি হচ্ছে না, কিন্তু নির্বাচন কিন্তু একতরফাই হয়ে যাচ্ছে। কারণ আপনি দেখেন এখানে তো কম্পিটিটর কোথায়? আপনি যদি এখন বলেন যে বিএনপির সঙ্গে কম্পিটিটর হচ্ছে এনসিপি, এটা হাস্যকর ছাড়া আর কিছু না। আপনি যদি বলেন বিএনপির হুম। সঙ্গে কম্পিটিটর হচ্ছে গণ অধিকার পরিষদ, এগুলো হাস্যকর ছাড়া কিছু না। ২ টা ভোট আছে ওদের। গণ অধিকার ২ পরিষদ তো বিএনপির সাথে নির্বাচন করতেছে, কিন্তু জামাত একদিকে নির্বাচন করছেন, বিএনপি একদিকে নির্বাচন করছেন। বড় হ্যাঁ, তো দুইটা দল জামাত তো এখন নির্বাচন অংশগ্রহণ করছেন। তো এটা একতরফা আপনার কি আসলে কিভাবে হবে নির্বাচনটা? আপনার কি মনে হয় যে জামাত ইসলাম যে দলটি, আপনি যে অপরাধে বাংলাদেশ আওয়ামী লীগকে নির্বাচন থেকে দূরে সরিয়ে রেখেছেন, সেটি হচ্ছে যে গণহত্যা এবং প্রায় ১০,০০০ মানুষের অঙ্গহানি কিংবা একটি অভ্যুত্থানে তাদেরকে আপনি পরাজিত করেছেন। সো একই অপরাধে অভিযুক্ত কিন্তু জামায়াতে ইসলাম। মহান মুক্তিযুদ্ধে তাদের যে ভূমিকা, জামাত সেই কি ভূমিকা মুক্তিযুদ্ধের সময় গণহত্যা করেছে? জামাত মুক্তিযুদ্ধে গণহত্যা করেছে? গণহত্যা কোথায়? করে নাই তো। জামাত না, কি না, গণহত্যা করেছে? তারাও তো যুদ্ধ অপরাধের সঙ্গে তারা জড়িত। তারাও কিন্তু যুদ্ধ অপরাধের সঙ্গে জড়িত। যুদ্ধাপরাধের সঙ্গে জড়িত তারা, তারা তো সেটা স্বীকার করেছে যে তারা তখন বাংলাদেশ চায় নাই, পাকিস্তানের সাথে থাকতে চেয়েছে, কারণ তাদের বক্তব্য ছিল যে তখন বাংলাদেশ পাকিস্তান থেকে আলাদা হলে পুরোপুরি ভারতের নিয়ন্ত্রণে চলে যাবে। ৫৪ বছর তো বাংলাদেশ ভারতের আধিপত্যবাদ থেকে মুক্ত হতে পারে নাই। তো জামাত কোথায় ভুল বলেছিল? না, না, জামাত তো হুম, ৪৭ ভুল বলেছে। ৪৭ তারা তখনও পাকিস্তান আলাদা হবে সেটি চায় নাই। আবার হুম, ৭১ চায়নি। আমি সেটা যাচ্ছি না। আমার কথা হচ্ছে যে এখন আপনি যদি মনে করেন যে জামাত ইসলাম তাদের হুম। ১ম নির্বাচনে অংশগ্রহণের আসন ছিল ৩ টি, পরবর্তীতে হয়েছে ১৮ টি। কারণ আপনি যদি বলেন সেই জামাত ইসলাম এখন মাত্র ১ বছরের মাথায় তারা এখন আ বৃহৎ একটি রাজনৈতিক দলের প্রতিদ্বন্দ্বী হয়ে যাবে। I don't know এটা কতটুকু বিলিভ করেন আমি ঠিক জানি না। তবে হ্যাঁ, শফিকুর রহমান সাহেব তার যে প্রজ্ঞা, তার যে মেধা, তা তার যে জামাত অবস্থা, জামাত প্রতিদ্বন্দ্বী বিএনপির হবে না, যেটা মানে আপনি কিসের ভিত্তিতে বলছেন? জামাত অলরেডি ২০০-র উপরে আসনে নির্বাচন করছেন। জামাতকে নিয়ে বিএনপি থেকে বিভিন্ন ধরনের কথা বলা বলা হচ্ছে যে বিএনপি মনে করছে জামাত তাদের কম্পিটিটর। তো আপনি কিসের ভিত্তিতে বলছেন যে বিএনপির কম্পিটিটর হবে না? আমার কাছে এরকম মনে হয় না। আমার কাছে আমি ঠিক জানি না, হয়তো আপনার কাছে কোনো তথ্য আছে কিনা। বাট আমি যেহেতু রাজনীতির সঙ্গে জড়িত, আমি যেহেতু ঘুরে বেড়াচ্ছি, আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ, নিঃসন্দেহে আমি তো আপনাকে বলেছি যে কিছু আসনে তারা অবশ্যই হুম। তারা অপ্রতিদ্বন্দ্বী। আমি সেটাও বলছি যে কিছু আসনে তারা অপ্রতিদ্বন্দ্বী। যে কারণে মনে হয়েছে এই আসনগুলো হয়তো উনারা পাবেন, বাকি আসনগুলো হয়তো উনারা পাবেন। তো যে কারণে নির্বাচনটি অনেকটা একপেশ হয়ে যাচ্ছে। মানে বোঝা যাচ্ছে যে আসলে নির্বাচনের ফলটা কি হবে। সো যখন জনগণ জেনেই হুম। যায় যে নির্বাচনের ফল এই হবে, তো তখন আসলে নির্বাচনের যে একটি পরিবেশ কিংবা নির্বাচনের প্রতি মানুষের যে একটি আস্থা কিংবা নির্বাচনের প্রতি মানুষের যে একটি আগ্রহ, এটি আসলে আর থাকে না। তো যে কারণেই আমার মনে হয় যে আপনি যেটি বলছেন যে এখন হয়তো অনেকেই এই সমস্ত কাদা ছোড়াছুড়ি কিংবা যাকে তাকে আপনার উত্তপ্ত করার জন্য কিংবা উত্ত্যক্ত করার জন্য এই কথাগুলো বলে যাচ্ছে। আপনি তো এইখানে আপনার নির্বাচন মানে কমিশন, আপনার কি মনে হয় যে ত্রয়োদশ জাতীয় নির্বাচন নিয়ে জনগণের মধ্যে তেমন আগ্রহ নাই? একদমই নাই, একদমই নাই, একদমই না। আপনি আপনি ঠিক আপনি সেটা মাঠে যান আপনি না। আপনি কিসের মানে মানে দ্বাদশ আপনি জাতীয় নির্বাচনের আহ, মতো দামি দামি এনামুল ভোট ভাই, হচ্ছে না। এনামুল হক ভাই, আচ্ছা, এনামুল হক ভাই, আমি একটু মাঝখানে ইন্টারফেয়ার করছি। ভাই যেটা বলছেন আমার কাছে খুব হাস্যকর লাগছে। একদমই নাই। মানুষের ভিতরে গত 15 বছর মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। ভাই বলছেন আওয়ামী লীগের ছাড়া নির্বাচন হচ্ছে। আওয়ামী লীগের সবাই তো ভারতে পলাতক, তো কাকে নিয়ে নির্বাচন করবে? আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশে ফিরে আসুক, বিচারের মুখোমুখি হোক। তারা এত গত 15 বছর যে গুম খুন যে যে অন্যায় করেছে, যে চাঁদাবাজি করেছে, সেগুলো তারা ফেস করুক। তারপরে তারা নির্বাচনে আসুক। আর কোন দলই, বিএনপি বলেন বা জামাত বলেন, কেউ কিন্তু ডক্টর ইউনূসকে সময় দিতে চাচ্ছে না। উনাকে আরো অ্যাটলিস্ট আরো 2 বছর সময় দেওয়া উচিত ছিল। উনি দেশটাকে ঠিক মিজান করে ভাই, আমি একটু তারপরে আসবো আপনার নির্বাচন কাছে, একটু দিত। বক্তব্য শেষ করতে দেন। জি, যে এরকান ভাই বক্তব্য শেষ হোক, তারপর আসছি। জনাব এরকান শেষ করেন, তারপর আমি আবার যাবো মিজান ভাই। আমি 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 আসলে আমি কিন্তু দ্বিমত পোষণ করছি না। আমিও আপনার সঙ্গে সেটাই বলছি। আমিও তো এই কথাটি একটু আগে বললাম যে যারা অন্যায় করেছেন, যারা অপরাধ করেছেন, যারা দোষী তাদেরকে অবশ্যই বিচার আওতায় নিয়ে আসা হোক, আমরাও চাই। আমরাও চাই প্রত্যেকটা মানুষ তার যেন অপরাধের যেন তার শাস্তি হয়। এখন আপনি সেই জন্য নিরপরাধ যারা আছেন, যারা
যারা কোনো অপরাধের সঙ্গে সম্পৃক্ত নয় তাদেরকেও আপনি দোষী করবেন, তাদেরকেও আপনি নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখবেন, সেটি হচ্ছে আমার কথা। তো যাই হোক, যেটি হচ্ছে আসলে তো এখন তো একতরফা হয়েছে। আর যেটি বললেন যে হ্যাঁ, এটি সত্যি কথা যে গত গত দশক বলবো আমি, যে গত বিশেষ করে 14-15 বছরে বাংলাদেশের মানুষের যে একটি হুম, নির্বাচনের প্রতি যে একটি অনীহা তৈরি হয়েছে, একটি অনাস্থা তৈরি হয়েছে কিংবা অনাগ্রহ তৈরি হয়েছে, এইটা ঠিক মানুষ একটি অপেক্ষায় ছিল যে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন একটি উৎসব মুখর পরিবেশ একটি নির্বাচন হবে। আমিও সেটি আশাবাদী, আমিও চাই যে নির্বাচনটি যেন অত্যন্ত উৎসব মুখর পরিবেশেই হয়, কোনো প্রকার হিংসাত্মক ঘটনা যেন না ঘটে। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে যে এত কিছুর পরেও আপনারা যে এত কথা বললেন, যে ফেসিস্ট বললেন, ফেসিজমের কথা বললেন, গণতন্ত্রহীনতার কথা হুম। বললেন, একতরফা নির্বাচনের কথা বললেন। একটু আগে আমাদের আমাদের যিনি উপস্থাপনা করছেন বললেন যে তুমি আমি দাবি নির্বাচনের কথা বলছেন। এত কিছুর পরেও তাহলে কেন, তাহলে পরিবর্তন কোথায় হলো? তাহলে কেন আজকে প্রার্থীর উপর হামলা হচ্ছে?